অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে অধ্যায় 1 আমাদের পরিবেশ এর উপর। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমাদের পরিবেশ এর জীব ও জড়ের মধ্যকার সম্পর্ক, উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা এবং পরাগায়নের উপর। তোমাদের সকলের মনে আছে তো? আজকে আলোচনা করব পৃষ্ঠা 6 শক্তি প্রবাহ। তোমরা সবাই পাঠ্যবইয়ের 6 পৃষ্ঠা বের করো। শক্তি প্রবাহ। শক্তি প্রবাহ বলতে আমরা বুঝি শক্তি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হওয়া। তারপর আমরা জেনে নিই শক্তি কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি জানো শক্তি কি? তাহলে আমি বলে দিচ্ছি, শক্তি হলো কোনো কিছু করার সামর্থ্য। কোনো কিছু করার সামর্থ্যকে আমরা শক্তি বলি। যেমন জীবের বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন। তাহলে তোমরা কি জানো উদ্ভিদ কোথায় থেকে শক্তি পায়? বলো তো। হ্যাঁ, আমি বলছি উদ্ভিদ সূর্যের আলো থেকে শক্তি পায়। আর প্রাণী কোথায় থেকে শক্তি পায়? প্রাণী শক্তি পায় খাদ্য থেকে। তাহলে আমি গত ক্লাসে বলছিলাম খাদ্য কাকে বলে, মনে আছে তোমাদের? হ্যাঁ, তাহলে আমি বলে দিচ্ছি, সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমরা যা গ্রহণ করি তাই হলো খাদ্য। আমি আবার বলছি, সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমরা যা গ্রহণ করি তাই খাদ্য। তোমরা একটু নিচে দেখো, তারপরে কি আছে? খাদ্য এবং খাদক। খাদ্য সম্বন্ধে আমি মাত্র বললাম, নতুন আসছে শব্দটি হচ্ছে কি? খাদক। খাদক হলো বিজ্ঞানের ভাষা, যারা উৎপাদককে খায় তারাই হলো খাদক। যারা উৎপাদককে খায় তারাই হলো খাদক। উৎপাদক হলো যারা নিজেদের খাদ্য নিজেরা উৎপন্ন করতে পারে বা তৈরি করতে পারে। যেমন সবুজ উদ্ভিদ, তারা কি নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। খাদক বিভিন্ন শ্রেণী হয়ে থাকে। প্রথম শ্রেণী, তারপর দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী হতে পারে। এগুলো তোমরা উচ্চতর শ্রেণীতে জানতে পারবে। তারপরে এখানে আছেন, সবাই বই বের করো, বইয়ের পৃষ্ঠা 6 নম্বর। দেখো, খাদ্য এবং খাদ্যের নিচে একটা চিত্র দেওয়া আছে। দেখো চিত্রটি হলো বাস্তু সংস্থানে একটা চিত্র। বাস্তু সংস্থানে একটা চিত্র দেওয়া আছে। তারপর উপরে আছে কি? খাদ্য এবং খাদ্যের মধ্যে সম্পর্ক। তোমরা সবাই খাতার মধ্যে লেখো। এখানে আমরা চিত্রের মধ্যে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি একটা সূর্য, ঘাস জাতীয় উদ্ভিদ, তারপর ঘাসের মধ্যে বসে আছে পোকামাকড় জাতীয় ঘাস পরি। তারপর এখানে আছে ব্যাঙ, সাপ এবং ঈগল। এ থেকে আমরা বুঝতে পারি কি? এনে দেওয়া আছে, সবাই লেখো, কে খায়। কে খায় এরকম 4টা স্টেপে দেওয়া আছে তীর চিহ্নের মাধ্যমে। যদি ছবি থেকে কে খাকে খায় তা ক্রমানুসারে আমরা যদি লিখি, তাহলে তোমরা সবাই লিখতে পারবে। আমি বলছি, তোমরা লেখো। প্রথমে আমরা লিখবো কি? এই সবুজ ঘাসকে খাচ্ছে হচ্ছে ঘাস পরি। হ্যাঁ, ঘাস পরিকে খাচ্ছে আবার কে? ব্যাঙ। ব্যাঙকে খাচ্ছে আবার সাপ। সাপকে খাচ্ছে আবার ঈগল। তাহলে আমি যদি তুলনা করি, যেমন ঘাস পরি এবং ঘাস, হ্যাঁ, বা সবুজ উদ্ভিদ, এই দুটার মধ্যে সবুজ উদ্ভিদ হচ্ছে খাদ্য আর ঘাস ফড়িং হচ্ছে খাদক। সেরকম ভাবে যদি আমি ঘাস ফড়িং এবং ব্যাঙের মধ্যে তুলনা করি, তাই এরকম ঘাস ফড়িং হচ্ছে খাদ্য আর ব্যাঙ হচ্ছে খাদক। এভাবে তাহলে আমরা প্রথমে লিখবো কি? এখানে প্রথমে লিখবো ঘাস ফড়িং, তারপরে হচ্ছে ব্যাঙ, তারপরে হচ্ছে সাপ, তারপরে হচ্ছে ঈগল। সবার প্রথমে লিখবো আমরা ঘাস। 5টা স্টেপ হবে: ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ, ঈগল। তোমরা সবাই বুঝতে পারছো? মনোযোগ দিয়ে এখন আমার সাথে মিলাও। আমি যা বললাম তোমরা সবাই মিলাও। তারপরে আসি খাদ্য শৃঙ্খল। 7 সংখ্যা পৃষ্ঠা 7 তোমরা সবাই বের করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 7 পৃষ্ঠা বের করো পাঠ্য বই।
এর মধ্যে আছে কি খাদ্য শৃঙ্খল। তাহলে প্রথমে আমরা জেনে নেই খাদ্য শৃঙ্খল কাকে বলে। বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া হলো খাদ্য শৃঙ্খল। আমি আবার বলছি, বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়া হলো খাদ্য শৃঙ্খল। তাহলে বাস্তু সংস্থান, এখানে একটা শব্দ আসলো, বাস্তু সংস্থানটা কি সেটা আমরা জেনে নিই। তোমরা কি জানো বাস্তু সংস্থান কি? দেখো, চিন্তা করে বলতে পারোনি? হ্যাঁ, আমি বলছি, বাস্তু সংস্থান হলো কোন নির্দিষ্ট অঞ্চলে জল ও জীব পরিবেশের মধ্যকার পারস্পরিক আন্তঃসম্পর্ক হচ্ছে বাস্তু সংস্থান। আমি আবার বলছি, কোন নির্দিষ্ট অঞ্চলে জল ও জীব পরিবেশের মধ্যকার পারস্পরিক আন্তঃসম্পর্ক হচ্ছে বাস্তু সংস্থান। তারপরে আসি খাদ্য শৃঙ্খলে তোমাদের সকল প্রাণী শক্তির জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। আমরা জানি সকল প্রাণী খাদ্যের জন্য কার উপর নির্ভরশীল? উদ্ভিদের উপর। উদ্ভিদ কি করতে পারে? নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। যেমন কিভাবে? সূর্যের আলো ব্যবহার করে তারা সবুজ উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে বা উৎপন্ন করতে পারে। যেমন সবুজ উদ্ভিদকে পোকামাকড় ধরনের ঘাস ফড়িং এরা কি খায়? সবুজ উদ্ভিদকে খায়। আবার পোকামাকড়কে খায় ব্যাঙ শ্রেণীর প্রাণী, ব্যাঙ খায় পোকামাকড়কে। আবার ব্যাঙকে খায় সাপ, সাপকে আবার খায় ঈগল। এই যে একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা খাদ্য শৃঙ্খলের অন্তর্গত। তারপরে সবুজ উদ্ভিদ হলো বাস্তু সংস্থানের, সবুজ উদ্ভিদ থেকে প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরুটা করতে হবে সবুজ উদ্ভিদ থেকে। তাহলে আমরা চিত্রের সাথে মিলাই। দেখো, তোমরা সবাই 7 পৃষ্ঠা বের করে উপরের দিকে দেখো, একটা চিত্র দেওয়া আছে। চিত্রের মধ্যে সুন্দর করে বোঝানো দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখানে আছে দেখো ঘাস। প্রথমে সূর্যের আলো ব্যবহার করে ওরা সবুজ উদ্ভিদ কি করছে? খাদ্য উৎপন্ন করছে। আবার এই সবুজ উদ্ভিদকে কি করছে? ঘাস ফড়িং তারা খাদ্য হিসেবে গ্রহণ করছে। আবার এই ঘাস ফড়িংকে ব্যাঙ প্রয়োজনে খাদ্য হিসেবে গ্রহণ করছে। আবার সাপ ব্যাঙকে খাদ্য হিসেবে গ্রহণ করছে। আবার সাপকে ঈগল খাদ্য হিসেবে গ্রহণ করছে। এই একটা চার্ট সুন্দর করে খাদ্য শৃঙ্খলের শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো হয়েছে। তা থেকে আমরা বুঝলাম এই খাদ্য শৃঙ্খলটা কি? উদ্ভিদ থেকে শক্তি প্রাণীতে প্রবাহিত হয়। এই ঘাস থেকে শক্তিটা ঈগল পর্যন্ত গিয়ে প্রবাহিত হয়েছে। খাদ্য শৃঙ্খল দ্বারা একটি পরিবেশের ভারসাম্য বজায় থাকে। পরিবেশের কোনো প্রাণী হঠাৎ বেড়ে যাবে না, হঠাৎ কমে যাবে না। যদি হঠাৎ বেড়ে এবং কমে যায় তাহলে খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটবে, পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। তাই আমাদের জীবনযাপনে বসবাসের উপযোগীর জন্য খাদ্য শৃঙ্খল খুবই প্রয়োজন। তারপরে আসি খাদ্য জাল। খাদ্য জাল হলো মূলত একাধিক খাদ্য শৃঙ্খলের সমষ্টি। অনেকগুলো খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি করে। একটি পরিবেশে একটি খাদ্য জাল থাকতে পারে। যেমন পরিবেশে, আবার বলছি, সকল উদ্ভিদ এবং প্রাণী কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্গত হয়। সকল উদ্ভিদ এবং প্রাণী কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্গত। যেমন ঈগল, সাপ, ব্যাঙ, হ্যাঁ, ওরা কোনো না কোনো প্রাণীকে খেয়ে জীবন ধারণ করে। তারপরে এখানে আছে আবার একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি করতে পারে। এখানে নিচে আরো চিত্র দেওয়া আছে। দেখো, নিচ দিকে এখানে খাদ্য জালের একটা চিত্র দেওয়া আছে। আমি আগেই বলছি, খাদ্য জাল হলো অনেকগুলো খাদ্য শৃঙ্খলের সমষ্টি। এখানে
অনেকগুলি খাদ্য শৃঙ্খল দেওয়া আছে। যেমন এখানে হরিণ গাছের লতা পাতা খায়, গাছের পাতা খায় হরিণ, হরিণকে আবার খায় বাঘ, একটা খাদ্য শৃঙ্খল। আর একটা হলো এই যে সবুজ উদ্ভিদকে খাচ্ছে ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খাচ্ছে পতঙ্গভোজী পাখি, পতঙ্গভোজী পাখিকে আবার খাচ্ছে ঈগল। তারপরে আরো আছে যেমন ঘাস খাচ্ছে আবার খরগোশ, খরগোশকে আবার খাচ্ছে সাপ, সাপকে আবার খাচ্ছে ঈগল। এই ধরনের আরো খাদ্য শৃঙ্খল আছে। আমি এই তিনটা দেখলাম, তোমরা সবাই দেখো বুঝছো কিনা। হ্যাঁ, তারপরে আমি একটু খাদ্য শৃঙ্খলের খাদ্য জালের বৈশিষ্ট্য। একটি পরিবেশে একটি খাদ্য জাল থাকতে পারে। খাদ্য জালের মধ্যে কি থাকে? উৎপাদক, খাদক, বিয়োজক। আমি উৎপাদক এবং খাদক সম্বন্ধে আগে বলছি। কারণ বিয়োজক হলো ব্যাকটেরিয়া, মৃতজীবী ছত্রাক জাতীয় এবং সূর্যালো ইত্যাদি। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। আমি আলোচনা করলাম শক্তি প্রবাহ, খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল। হ্যাঁ, তারপরে আমি আসছি এই সংক্রান্ত কি প্রশ্ন হতে পারে, যোগ্যতা ভিত্তিক ধরনের প্রশ্নমূলক প্রশ্ন হতে পারে, সেগুলো তোমরা সবাই খাতা বের করো। শিক্ষার্থীরা সবাই লেখো আমার সাথে, আমি বলবো তোমরা লিখবে। দেখো, হ্যাঁ, যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। 1. খাদ্য শৃঙ্খল কি? খাদ্য শৃঙ্খল কি? খাদ্য শৃঙ্খলের মাধ্যমে সৌরশক্তি জীবে সঞ্চালিত হয়, তা 4টি বাক্যে লিখো। আমি আবার পড়ছি, খাদ্য শৃঙ্খল কি? খাদ্য শৃঙ্খলের মাধ্যমে সৌরশক্তি জীবে সঞ্চালিত হয়, তা 4টি বাক্য লিখো। আমি তোমাদের খাদ্য শৃঙ্খল কি আমি তা বলে দিচ্ছি, একটু আগে বলছি, তোমরা মনে করে দেখো, সবাই লিখতে পারবে। 2 নাম্বার, বাস্তুসংস্থান কি? বাস্তুসংস্থান কি? উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল, এই সম্পর্কে 4টি বাক্য লিখো। বাস্তুসংস্থান কি সেটা আমি বলছি, এবং উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল এটা গত ক্লাসে আলোচনা করছি, তা তোমরা লিখতে পারবে। তারপরে খাদ্য জাল কি, এটা আমি একটু আগে বলছি। খাদ্য জাল কি? খাদ্য জালের 4টি বৈশিষ্ট্য লিখো। আমি এই বৈশিষ্ট্যটা একটু আগে বলেছি। খাদ্য জাল কি? খাদ্য জালের 4টি বৈশিষ্ট্য লিখো। 4. জীব বেঁচে থাকার জন্য জড় বস্তুর উপর নির্ভরশীল। জীব বেঁচে থাকার জন্য জড় বস্তুর উপর নির্ভরশীল, এই সম্পর্কে 5টি বাক্য লিখো। তোমরা সবার লেখা হয়েছে তো? সবাই লিখে নাও, একটু তাড়াতাড়ি লেখো, একটু তাড়াতাড়ি লেখো সবাই। এগুলো বাসায় করে নিবে, করে তারপরে সুন্দর করে মুখস্থ করে লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাসায় মনোযোগ সহকারে পড়বে এবং বাসায় অবস্থান করবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।